হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি কিন্তু অনেক বছর থেকে ইন্টারমিটেন্ট ফাস্টিংকে প্রমোট করি। আমার দিক নির্দেশনা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করে শত শত জন কিন্তু খুব ভালো মতো ওজন কমিয়েছেন এবং সুস্থ আছেন। এখন আমি বলি যে ইন্টারমিটেন্ট ফাস্টিংকে আমি কেন প্রমোট করি বা কেন সবাইকে করতে বলি। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের মুসলিম ধর্মে কিন্তু বছরে একটা মাস রোজা করা হয়, প্রতি মাসে 3 দিন রোজা করতে বলা হয়, এমনকি প্রতি সপ্তাহে 2 দিন রোজা করতে বলা হয়। এটা কেন করতে বলা হয় একটু গভীরভাবে চিন্তা করবেন। কিংবা প্রত্যেকটা ধর্মে কিন্তু ফাস্টিং আছে। এই ফাস্টিং গুলো কেন করতে বলা হয় এগুলো গভীরভাবে চিন্তা করবেন। শত শত বছর আগে যেসব বিষয় সৃষ্টি হয়েছিল এখন সেসব বিষয়গুলো গবেষণা করা হচ্ছে এবং সায়েন্টিফিক্যালি সেগুলো প্রুভ করা হচ্ছে। অন্য একটা স্কুল অফ থটে বলা হয় যে সকালবেলা ব্রেকফাস্ট মিস করা যাবে না, তাহলে সারা দিন আপনার ক্লান্ত লাগবে, আপনার ভালো লাগবে না, প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পরপরই খেতে থাকতে হবে এটা বলা হয়। এবং সেখানে বলা হয় যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে হচ্ছে ব্রেকফাস্ট। যে ব্রেকফাস্ট যদি স্কিপ করা হয় তাহলে বডি বলতে গেলে একেবারে দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওজন কমে না, এমন টাইপের ব্যাপারগুলো আসলে। কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল। সকালবেলা নাস্তা স্কিপ করলে যদি বডি দুর্বল হয়ে যেত তাহলে এই যে যারা বছর বছর ধরে ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে তারা তো তাহলে অসুস্থ হয়ে যেত, তাহলে তো তারা কোনো কাজ করতেই পারতো না। যেমন আমার কথাই বলি, আমি অনেক বছর ধরে ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো ঠিক আছি। আরো লক্ষ লক্ষ জন আছে যে তারাও ইন্টারমিটেন্ট ফাস্টিং করে বা সকালবেলা নাস্তা স্কিপ করে দিব্যি ভালো আছেন। এখন সায়েন্টিফিক্যালি আমাদের ইন্টারনাল ব্যাপারগুলো আলোচনা করব যে ফাস্টিং কালে আমাদের বডির মধ্যে আসলে কি হয়ে থাকে। এখন আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর 5টা ফেজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফাস্টিং আমাদের শরীরের 5টি ফেজে কাজ করে। আমরা যখন খাবার খাই প্রথম ধাপে খাবারগুলো প্রসেস হয়ে আমাদের রক্তে প্রবেশ করে। যদি আমাদের খাবারের একটা বড় অংশ কার্বোহাইড্রেট থাকে তাহলে খাবার থেকে গ্লুকোজ তৈরি হয় এবং রক্তে প্রবেশ করে আমাদের শক্তি দেয় এবং অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন নামে আমাদের শরীরে জমা হতে থাকে। এখন দ্বিতীয় ধাপে আমরা যখন ফাস্টিং করি তখন রক্তে অবস্থিত গ্লুকোজ যখন কমে যায় তখন আমাদের শরীরে গ্লাইকোজেন থেকে শক্তি নিতে থাকে। এর পরের ধাপে আমাদের শরীর সঞ্চিত ফ্যাট থেকে শক্তি নিতে থাকে। তৃতীয় ধাপ সাধারণত শুরু হয় 12 থেকে 16 ঘন্টা ফাস্টিং এর পর থেকে, তাই এই ধাপটি সবচাইতে গুরুত্বপূর্ণ। এই ধাপে আমাদের শরীরে অটোফেজি শুরু হয় যা হিউম্যান গ্রোথ হরমোন তৈরি হতে থাকে। এই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ভয়াবহ রোগ থেকে আমাদের শরীর নিজেকেই নিজে বিশুদ্ধ করতে পারে। চতুর্থ ধাপ ফাস্টিংয়ের 16 ঘন্টা পরে শুরু হয়। এই ধাপে আমাদের শরীরের গ্লুকোজ এবং গ্লাইকোজেনের সঞ্চয় শেষ হয়ে যায় এবং শরীর ধীরে ধীরে ফ্যাট থেকে শক্তি তৈরি করতে শুরু করে। তাই 16 ঘন্টা এর বেশি ফাস্টিং খুব তাড়াতাড়ি আমাদের শরীরে সঞ্চিত মেদগুলোকে কমিয়ে আমাদের সুস্থ এবং সবল করতে সাহায্য করে। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে বেশি ফাস্টিং করলে আমাদের মাসেলস বা পেশি নষ্ট হয়ে যায়, যা আসলে সম্পূর্ণ ভুল। ফাস্টিংয়ের ফলে আসলে পেশির ভিতরে থাকা চর্বিগুলো বার্ন হয়ে যায় আর মাসেলস আরও বেশি বৃদ্ধি পায়। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর 5ম ধাপে অটোফেজি পুরো দমে চলতে থাকে এবং শরীরে স্টেম সেল তৈরি করা শুরু করে। তাই বিভিন্ন কঠিন রোগ এরকম লং ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মাধ্যমে প্রতিরোধ করা যায়। তাই যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং লাইফস্টাইলে অভ্যস্ত হতে চান তারা 16:8 আওয়ার্স অথবা 18:6 আওয়ার্স এই পদ্ধতিতে ফাস্টিংয়ে অভ্যস্ত হওয়ার পরে মাসে 1বার থেকে 2 দিন ওমাট করতে পারেন। ওমাট হচ্ছে 1 মিল ইন এ ডে। এই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেলে আপনাদের কখনোই অতিরিক্ত ওজন বেড়ে যাবে না এবং অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হবে। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের কিছুটা হলেও ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে বোঝাতে পেরেছি এবং যারা ভয় করে যে সকালবেলা না খেলে 2 ঘন্টা পর না খেলে অসুস্থ হয়ে যাব তারা অন্তত ভয় পাবেন না। এখন আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন কি করবেন না পুরোপুরি আপনার ব্যাপার।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা এখন পর্যন্ত করেনি। তাহলে এখানেই শেষ করছি আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।